আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা আমাদের আবার রেগুলার ক্লাসে ফিরে আসলাম সায়েন্স কেয়ার একাডেমির পক্ষ থেকে। তো আজকে থেকে আমরা একটা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথের বিন্যাস এবং সমাবেশের অধ্যায়, অর্থাৎ পারমুটেশন এবং কম্বিনেশনের যে অধ্যায়টা, পঞ্চম অধ্যায় যেটা, সেটা আমরা শুরু করতে যাবো। ঠিক আছে? তো এটা খুব একটা ইন্টারেস্টিং অধ্যায়। এটা আমাদের এই অধ্যায়টা পড়ার মাধ্যমে আমাদের যে মানে ইমাজিনেশন, যে আমাদের দক্ষতাটা এটা অনেকটা বৃদ্ধি পাবে। ঠিক আছে? এবং একই সাথে আমরা অনেক কিছু আহ পরিমাপ না করে আমরা বলতে পারবো যে কোনো একটা জিনিসকে আসলে কতভাবে সাজানো যায়। অথবা মনে করো যে আমাদের কাছে একটা যে লকার থাকে, নর্মালি আমাদের লাগেজ ব্যাগে যে লকার গুলা থাকে, সেই লকার গুলো আসলে তো অনেকগুলো সংখ্যা দ্বারা আমরা পাসওয়ার্ড তৈরি করতে পারি। তো এটা আসলে সম্ভাব্য কতগুলো উপায়ে আমার পাসওয়ার্ড তৈরি করা সম্ভব। ঠিক আছে? এছাড়াও আরো আমরা মনে করো যে বিভিন্ন ধরনের কয়েকটা বর্ণকে কতভাবে সাজানো যেতে পারে বিভিন্ন শর্ত সাপেক্ষে, এই জিনিস সম্বন্ধে আমরা অবগত হব এই অধ্যায়ে। ঠিক আছে? তো এই অধ্যায়টা একটু আমরা ভালো করে বোঝার চেষ্টা করব, যাতে করে আমাদের এই অধ্যায়ে ম্যাথ করতে গেলে কোনো সমস্যা না হয়। ঠিক আছে? তো এই অধ্যায়ের মেইন টপিকটা হবে আমাদের প্রত্যেকটা টপিক ভালো করে বোঝা। ঠিক আছে? কারণ ভালো করে বুঝতে পারলে তুমি ওই একটা জিনিস দিয়ে তুমি প্রায় সবগুলা ম্যাথ, প্রায় এক টাইপের বহুত ম্যাথ তোমরা করতে পারো। ঠিক আছে? আচ্ছা, যত আমরা কথা না বাড়াই এখন শুরু করি। বিন্যাস। বিন্যাস শব্দের অর্থ কি? বিন্যাস হচ্ছে সাজানো। ঠিক আছে? বিন্যাস কথার অর্থ হইতেছে সাজানো। তো এই অধ্যায়টা পড়ার জন্য আমাদের সাজানো জিনিসটা আসলে মানে কেমন ভাবে সাজানো হইতে পারে। মনে করো আমার কাছে এরকম একটা বল আছে, কালো বল। ঠিক আছে? তারপর এরকম একটা বল আছে, মনে করো নীল বল। এরকম একটা বল আছে, মনে করো আমার কাছে লাল বল। ঠিক আছে? আর একটা ধরে নাও আমার কাছে বল আছে, মনে করো যে কালো শেডেড একটা বল। ঠিক আছে? একটু শেডেড বল। ঠিক আছে? ছায়া আবৃত একটা বল। ঠিক আছে? তো সাজানো বলতে, বিন্যাসটা বলতে আসলে আমরা কি বুঝাই আসলে? ঠিক আছে? বিন্যাসটা বলতে আমরা যেটা বুঝাই যে এই যে আমি চারটা বল নিলাম। ঠিক আছে? ধরে নাও ওইটা এ বি সি ডি, এই চারটা বল। ঠিক আছে? এ, এটা বি, এটা সি, এটা ডি। ঠিক আছে? তো এই চারটা বলকে আসলে আমরা কয় ভাবে সাজাইতে পারি বলতো? আমরা চারটা বলকে অনেক ভাবে সাজাইতে পারি। ঠিক আছে? এখানে মনে করো ফার্স্টে কালো ছিল, এখানে নীল ছিল, এখানে লাল ছিল, এখানে শেডেড কালোটা ছিল। ঠিক আছে? এখন মনে করো তুমি এটাকে তুমি এইভাবে না সাজিয়ে তুমি চাইলে এইভাবে সাজাইতে। ঠিক আছে? মনে করো যে এইভাবে সাজাইতে, কিভাবে সাজাইতে, এইভাবে সাজাইতে। ঠিক আছে? এইভাবে সাজাইতে। তো দেখো, তুমি যে বলগুলা নিছিলা, সেই বলগুলাকে তুমি কি করছো, জাস্ট তাদের স্থানগুলো পরিবর্তন করে একটা নতুন বিন্যাস তুমি তৈরি করছো। ঠিক আছে? এইভাবে এটাকে আরো বহুত ভাবে সাজানো যাবে। তো এই সাজানো গুলাই, অর্থাৎ এই বিন্যাস গুলাই আমরা মেনলি শিখবো। ঠিক আছে? অর্থাৎ একটা জিনিসকে কতভাবে সাজানো যায়। ঠিক আছে? এবং বিভিন্ন শর্ত সাপেক্ষে দেখবো যে আমরা কোন একটা বস্তুকে এক নিজের অবস্থানে রেখে, কোন একটা বস্তুকে ক্রম না পরিবর্তন করে, ঠিক আছে, কোন একটা স্বরবর্ণকে বা ব্যঞ্জনবর্ণকে একত্রে রেখে কতভাবে সাজানো যায়, বিভিন্ন আমরা জিনিস শিখবো। তো সাজানো বলতে আসলে মেনলি এই জিনিসটাই বোঝায় যে তুমি একটা বস্তুকে মানে তিনটা বা কয়টা তুমি বস্তু দিলা, তো ওই বস্তুগুলোকে ঠিক তুমি কতভাবে সাজাইতে পারবা, এই জিনিসটাই আমরা শিখবো। তুমি যে এটাকে সাজাইতে পারবা, এটা তুমি আরো অনেক ভাবে সাজাইতে পারবা। ঠিক আছে? অনেক ভাবে সাজাইতে পারবা। তুমি মনে করো এখানে মনে করো কালো আছে, নীল আছে, এখানে এটা আছে, এটা আছে। তো তুমি এখন কি করলা, এটাকে এখানে নিয়ে এই নীলটাকে এখানে দিয়ে দিলা, আবার লালটাকে সামনে আনলা, আবার নীলটাকে তুমি লাস্টে নিয়ে গেলে, আবার কালো এই সাদা মানে এই কালো বলটাকে তুমি আবার লাস্টে নিয়ে গেলে, লালটাকে এভাবে নিয়ে আসবা। তো এইভাবে তুমি অসংখ্য ভাবে সাজাতে পারো, অসংখ্য ভাবে তুমি বিন্যাস করতে পারো এই চারটা বল দিয়ে। ঠিক আছে? তাদের জায়গা মানে অদল বদল করে তুমি এটাকে অনেক ভাবে বিন্যাস করতে পারো। ঠিক আছে? তো আসলে আমি এই চারটা বল দিয়ে কত ভাবে বিন্যাস করতে পারি, ঠিক আছে, এই কনসেপ্টে আমরা মেনলি শিখবো যে এই চারটা বল দিয়ে আসলে, এই চারটা রঙের বল দ্বারা আমরা কতটা বিন্যাস আমরা করতে পারবো, কয় সংখ্যা এদেরকে সাজাইতে পারবো। তো এই জিনিসটা আমরা শিখবো। ঠিক আছে? মেইন আর কি এই অধ্যায় বেসিকটা এইটাই। তো এটা শিখতে গেলে আমাকে ফার্স্টে যে দুটো ইম্পর্টেন্ট টপিক শিখতে হবে, সেটা হচ্ছে গণনার গুণন বিধি এবং গণনার যোজন বিধি। তো চলো আমরা শুরু করি, গণনার গুণন বিধি এবং গণনার যোজন বিধি আসলে কি। আচ্ছা, এখন আমরা শিখবো কি গণনার গুণন বিধি। আচ্ছা, সরি, গণনার গুণন
বিধি। আচ্ছা, তো গণনার গুণন বিধি আসলে কি? গণনার গুণন বিধি, আচ্ছা তার আগে গণনার যোজন বিধিটা আমরা শিখি, তাহলে আমাদের মানে বুঝতে ব্যাপারটা একটু মানে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, তো গণনা যোজন বিধি আসলে কি? ঠিক আছে, মনে করো আমি একটা কাজ মানে ভিন্ন ভিন্ন কয়েকটা উপায়ে সম্পন্ন করতে পারি, ঠিক আছে? একটা কাজকে, একটা সম্পূর্ণ কাজকে আমি মনে করো একটা সম্পূর্ণ কাজকে আমি এম সংখ্যক, এন সংখ্যক, পি সংখ্যক ভিন্ন ভিন্ন উপায়ে সম্পূর্ণ করতে পারি, ঠিক আছে? একটা সম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে পারি, তাহলে আমি ওই কোচ মানে ওই কাজটাকে টোটাল কয়টা উপায়ে সম্পূর্ণ করতে পারবো? ওই কাজটাকে সম্পূর্ণ করতে হলে আমি টোটাল কয়টা উপায়ে কাজটাকে সম্পূর্ণ করতে পারবো সেটা হচ্ছে এম প্লাস এন প্লাস পি। এই কয়টা উপায় আমরা সম্পন্ন করতে পারবো। আমি যদি একটা উদাহরণ দেওয়া বুঝি, তাহলে মনে করো আমরা মনে করো ঢাকা থেকে চট্টগ্রাম যাব, ঠিক আছে? ধরে নাও ঢাকা থেকে আমরা কই যাব? চট্টগ্রামে যাব, ঠিক আছে? চট্টগ্রাম। তো এই চট্টগ্রামে যাওয়ার ক্ষেত্রে মনে করো আমরা গাড়ি দিয়ে আমরা দুই পথে যেতে পারি, ঠিক আছে? দুই ভাবে যেতে পারি। তারপরে মনে করো আমরা প্লেন দিয়ে মনে করো আরো দুই ভাবে যেতে পারি, ঠিক আছে? ঢাকা থেকে চট্টগ্রামে। আর আমি মনে করো ট্রেন দিয়ে একটা পথে যেতে পারি, ঠিক আছে? ধরে নাও জাস্ট। তাহলে এই যে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া, এটা একটা সম্পূর্ণ কাজ। এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক হইতেছে সম্পূর্ণ কাজ, এই জিনিসটা বুঝতে পারা, ঠিক আছে? সম্পূর্ণ কাজ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সম্পূর্ণ আর আংশিক কাজের মধ্যে পার্থক্য আছে, আংশিক কাজটা আমরা দেখবো, কিন্তু সম্পূর্ণ কাজটা বুঝবা। যে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া হচ্ছে আমার একটা সম্পূর্ণ কাজ। এই কাজটাকে আমরা মানে কয় ভাবে সম্পন্ন করতে পারি? টোটাল দুই ভাবে, গাড়ি দিয়া একভাবে, ট্রেন দিয়া আরেক, আর প্লেন দিয়া দুই ভাবে আমরা ঢাকা থেকে চট্টগ্রামে যেতে পারি। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার কাজটা আমরা কয় ভাবে করতে পারি? টোটাল 2 প্লাস 1 প্লাস 3, এই যে তিনটা ভিন্ন ভিন্ন উপায়ে, একটা ভিন্ন উপায়ে আর দুইটা ভিন্ন উপায়ে যে কাজ করতে পারলাম, এই টোটাল ভিন্ন ভিন্ন কাজের যোগ সংখ্যাই হবে আমাদের কত? এই ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার আমাদের সংখ্যা, ঠিক আছে? যে আমরা ঢাকা থেকে কত ভাবে চট্টগ্রামে যাওয়ার কাজটা, এই সম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে পারবো। মানে আমরা কি ঢাকা থেকে চট্টগ্রামে আমরা 6 ভাবে সম্পন্ন করতে পারবো যাওয়ার প্রসেসটা, ঠিক আছে? এখন মনে করো যোজন বিধি ছিল সূত্রটা এরকম। এখন যদি আমি গুণন বিধির ক্ষেত্রে যাই, তাহলে গুণন বিধির ক্ষেত্রে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে, দেখো গুণন বিধিটা আসলে কি? গুণন বিধিটা হইতেছে মনে করো একটা সম্পূর্ণ কাজ আমি কয়েকটা আংশিক উপায় সম্পন্ন করতে পারি, ঠিক আছে? মনে করো আমি একটা সম্পূর্ণ কাজ এম সংখ্যক আংশিক উপায় করতে পারি, এবং বাকি যে অংশটা থাকবে সেটা আমি এন সংখ্যক আংশিক উপায় করতে পারি, ঠিক আছে? তাহলে আমি টোটাল কাজটা ঠিক কয় উপায় করতে পারবো? টোটাল কাজটা আমরা এন ইন্টু এন উপায় করতে পারবো। ব্যাপারটা কিরকম আমি একটু দেখাই বুঝাই। দেখো মনে করো আমি ঢাকা থেকে এবার চট্টগ্রামে যাব, ঠিক আছে? ঢাকা থেকে আমি চট্টগ্রামে যাব, ঠিক আছে? আর চট্টগ্রামে এখন আমি কি করব? এই যে চট্টগ্রামে যাব, এটা ছিল আমাদের কি সম্পূর্ণ কাজ। এখন আমি সম্পূর্ণ কাজটা কি করব? সম্পূর্ণ কাজটা যাওয়ার আগে আমি মনে করো খুলনা একটা স্টপেজ লাগাবো, ঠিক আছে? তো আমি দেখবো যে ঢাকা থেকে আমি টোটাল মানে একবার চট্টগ্রামে যাব না, আমি ঢাকা থেকে ফার্স্টে কি করছি, তিন ভাবে আমি মানে খুলনায় যাইতে পারি, ঠিক আছে? খুলনায় আমরা গেছি, পরবর্তীতে খুলনা থেকে আবার দুই ভাবে আমরা চট্টগ্রামে গেছি, ঠিক আছে? তো ঢাকা থেকে আমরা চট্টগ্রামে টোটাল কয়টা উপায় এখন গেছি? এখন যদি আমি বলি তাহলে তোমাদের উত্তরটা কি হবে? এখানে যে উত্তরটা দাঁড়াবে সেটা হইতেছে, দেখো আমি ঢাকা থেকে চট্টগ্রামে গেছি, এটা কিন্তু সম্পূর্ণ কাজ ছিল, কিন্তু আমি যে ঢাকা থেকে ফার্স্টে খুলনায় গিয়ে তারপরে চট্টগ্রামে গেছি, এটা কিন্তু আমার আংশিক কাজ। ঢাকা থেকে খুলনা যাওয়া আংশিক কাজ এবং খুলনা থেকে চট্টগ্রামে যাওয়া আমাদের আংশিক কাজ। তো এই আংশিক কাজটা আমরা কত উপায় করতে পারছি? এই আংশিক কাজটা আমরা তিনটা উপায় করতে পারছি, আর খুলনা থেকে চট্টগ্রামে যাওয়ার যে আংশিক কাজটা আমরা দুইটা উপায় করতে পারছি। তাহলে ঢাকা থেকে যে চট্টগ্রামে যাওয়ার যে সম্পূর্ণ কাজটা, এটা আমরা এখন তাহলে টোটাল কয়টা উপায় করতে পারবো? এটা আমরা তোমার অনেকে বলতে পারো 3 যোগ 2, ঠিক আছে? যে 5টা উপায় করতে পারবো, বাট এটা রাইট অ্যান্সার না, ঠিক আছে? দেখো তুমি, আমি যদি এটাকে এ পথ ধরি, এটাকে বি পথ ধরি, এটাকে যদি সি পথ ধরি, এটাকে যদি ডি পথ ধরি, এটাকে যদি ই পথ ধরি, তাহলে দেখো আমি ঢাকা থেকে চট্টগ্রামে এ বি পথের সমন্বয়ে যেতে পারবো একটা পথ, ঠিক আছে? আবার ঢাকা থেকে আমি বিডি পথের সমন্বয়ে যেতে, অথবা মনে করো যে
এ বি পথে গেলাম, পরবর্তীতে এ থেকে ই পথে গেলাম, তাহলে আমরা এই পথে যেতে পারবো, তাই না? আবার যদি আমি ঢাকা থেকে চট্টগ্রামে যেতে চাই বি পথে, তাহলে বি পথ থেকে যে আমরা বিডি পথেও যেতে পারবো, বিই পথেও যেতে পারবো। তাহলে আমরা যে এখান থেকে কি পাবো, বিডি আর বিই, ঠিক আছে। এবং আমরা যদি সি পথে যাই তাহলে আমরা সিডি পথেও যেতে পারবো, সিই পথেও যেতে পারবো, সিডি এবং সিই পথেও যেতে পারবো। তাহলে আমরা টোটাল কয় ভাবে চট্টগ্রামে যেতে পারতেছি? আমরা দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এটা টোটাল 6টা উপায় যেতে পারতেছি, তাই না? তো এটা অবশ্যই 5টা উপায় যাওয়া যাবে না, যাওয়া সম্ভব না, ঠিক আছে। এখানে 6টা উপায় আমরা যেতে পারবো। তো এই ব্যাপারটা আসলে সহজ করার জন্য আসছে গণনার গুণনবিধি, ঠিক আছে। যে এই যে 6টা উপায় তুমি যাইতে পারতা, এটা তুমি খুব সহজে কিভাবে বুঝতে পারবা, ঠিক আছে। সহজে কিভাবে বুঝতে পারবা, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়াটা সম্পূর্ণ কাজ ছিল, এই সম্পূর্ণ কাজটা দুটো আংশিক কাজে ভাগ হয়েছে। এখন এই দুটো আংশিক কাজ টোটাল কয়টা উপায় করা গেছে? এই যে প্রথম আংশিক কাজ, এটা ছিল আমাদের 3টা উপায় করা গেছে, তাই না? ঢাকা থেকে খুলনা যাওয়ার কাজটা আমরা 3 উপায়ে যাইতে পারছি, আর এটা ছিল আমাদের একটা আংশিক কাজ। আর এই আংশিক কাজটা আমরা কয়টা উপায় করতে পারছি? অর্থাৎ খুলনা থেকে চট্টগ্রামে যাওয়ার আংশিক কাজটা এটা আমরা 2টা উপায় করতে পারছি, তাই না? তাহলে এখানে 2টা উপায় করতে পারছি। তাহলে এই যে আংশিক কাজ এবং এই আংশিক কাজ যত উপায় করা যায় তাদের উপায় সংখ্যার গুণফল দ্বারাই আমরা এই ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার যে সম্পূর্ণ কাজটা, এই সম্পূর্ণ কাজটা পাবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের গণনার গুণনবিধি, যে আমি মনে করো একটা সম্পূর্ণ কাজ আমি আংশিক কাজে যদি ভাগ করে দিই, তাহলে ওই আংশিক কাজগুলো আমি যতভাবে করতে পারবো, এই আংশিক কাজগুলো যতভাবে করতে পারবো, সে ততভাবে করার সংখ্যার গুণফল হবে আমাদের ওই সম্পূর্ণ কাজটা করার উপায়, ঠিক আছে। তো এটা ছিল আমাদের গণনা গুণনবিধি, ঠিক আছে। তো এখন আসো আমরা একটা জিনিস শিখবো। মনে করো এখন আমাকে বলছে এ বি সি 3টা ওয়ার্ড দেওয়া আছে। কারণ ওয়ার্ড দেওয়ার পরে বলছে যে এই 3টা ওয়ার্ডকে আমরা টোটাল আসলে কয়ভাবে সাজাতে পারি, ঠিক আছে। এদেরকে প্রত্যেকবার একবারই ব্যবহার কইরা, ঠিক আছে, আমি কয়বার মানে কতভাবে সাজাতে পারি। তাহলে এটা যেভাবে আমরা করতে পারবো, দেখো আমরা এ বি সি লিখছি, আমরা এ সি বি কিন্তু লিখতে পারি, তাই না? আবার বি সি এ, বি এ সি এটা লিখতে পারি, তাই কি না? আবার এখানে কি লিখতে পারি, সি এ বি আর সি বি এ, ঠিক আছে। তো টোটাল দেখো আমি যে 3টা ওয়ার্ড নিয়েছিলাম, এই 3টা ওয়ার্ডকে আমি দেখো টোটাল 6টা উপায় সাজাতে পারছি, তাই না? টোটাল 6টা উপায় সাজাতে পারছি। তাহলে এই যে আমার কাছে যতগুলো ওয়ার্ড থাকবে, আমি প্রত্যেকটা ভিন্ন ওয়ার্ড হওয়ার লাগবে। এখানে খুব গুরুত্বপূর্ণ টার্ম হইতেছে ভিন্ন, ঠিক আছে। ভিন্ন ভিন্ন উপাদান, ঠিক আছে। ভিন্ন উপাদান এটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। এটার মাধ্যমে এটা যদি আমরা মানে আমাদের কেসের মানে আমাদের শর্তের মধ্যে না রাখি, তাহলে পুরো অঙ্কটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। মানে পুরো শর্তটাই চেঞ্জ হয়ে যাবে। আরেকটা হইতেছে লগা একবার ব্যবহার করা, ঠিক আছে, একবার ব্যবহার করে। তাহলে আমরা এই যে 3টা ভিন্ন উপাদান দিচ্ছি, এ বি সি 3টা ভিন্ন উপাদান ছিল, এই 3টা ভিন্ন উপাদানকে আমরা টোটাল কয়ভাবে সাজাতে পারছি? টোটাল 6 ভাবে সাজাতে পারছি। এখন যদি তোমার কাছে বলে তুমি 5টা বা 4টা তুমি উপাদান তোমাকে দিয়া যদি বলে 4টা ভিন্ন উপাদান তুমি কয়ভাবে সাজাতে পারবা, এটাকে তুমি এভাবে কইরা কইরা বাই করবা? না, কইরা কইরা তুমি বাই করবে না। কইরা কইরা বাই করতে গেলে আমাদের অনেক সময় খরচ হবে। তো এটা বাই করার যে নিয়ম সেটা হইতাছে, দেখো গণনা গুণনবিধি থেকে আসবে। দেখো আমি মনে করো এবিসি এই 3টা ওয়ার্ড নিচ্ছি, ঠিক আছে। তো আমি মনে করো এ বি সি এখানে রাখলাম। এখন আমি যদি সাজাইতে যাই তাহলে দেখবা যে আমি এই ঘরটাকে 3ভাবে কিন্তু ফিল আপ করতে পারি। এও হইতে পারে, বিও বসতে পারে, সিও বসতে পারে, তাই না? তাহলে আমরা এই আমাদের মেইন কাজ হইতেছে এই টোটাল ঘরটাকে পূরণ করা। আমাদের সম্পূর্ণ কাজটা হচ্ছে কি এই টোটাল ঘরটাকে পূরণ করা। তো আমি এই কাজটাকে কয়ভাবে আংশিক উপায়ে আমরা ভাগ করব, ঠিক আছে, ওই যে আংশিক গণনা বিধি থেকে যে দেখলাম। তো এই জিনিসটা আমরা দেখবো। এখন দেখো আমি যে এ বি সি 3টা ওয়ার্ড নিলাম, এই 3টা ওয়ার্ডকে আমরা আসলে কয়ভাবে সাজাতে পারি, কিভাবে করতে পারি দেখো। তো প্রথম যে ঘরটা, এখানে আমরা এও রাখতে পারি, বিও রাখতে পারি, সিও রাখতে পারি। তাহলে আমাদের এই ঘরটা পূরণের উপায় সংখ্যা কয়টা? 3টা, তাই না? আচ্ছা, এখন এ বি সি থেকে যদি একটা ওয়ার্ড এখানে বসা যায়, তাহলে আমার বাকি ওয়ার্ড থাকে কয়টা? 2টা। তাহলে ওই 2টা থেকে যে কোনো একটা এখানে বসবে। তাহলে এই ঘরটা পূরণের উপায় সংখ্যা আমার কয়টা টোটাল? 2টা, তাই কিনা?
আর লাস্টে আমার এটা যদি ওই দুটো থেকে আরেকটা বসে যায়, মনে করো এ বি থেকে এ ও এখানে বসলো, এখানে বি বসলো, তাহলে এই ঘরটা পূরণের উপায় আর কত থাকবে? এক, তাই কিনা? এক। আচ্ছা, যদি এক হয় তাহলে আমরা কি বলতে পারবো, এই টোটাল ঘরটা, এই টোটাল আমাদের টোটাল ঘরটা পূরণ করেছিল এই যে শর্ত, ঠিক আছে? এই টোটাল সম্পূর্ণ কাজটা আমরা কয় উপায়ে পূরণ করতে পারছি? 3 ইন্টু 2 ইন্টু 1, এত উপায়, ঠিক আছে? 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ আমরা কাজটাকে টোটাল 6 ভাবে করতে পারবো, ঠিক আছে? যদি আমাদের 3টা উপাদান থাকে তাহলে আমরা কাজটাকে কয় উপায়ে করতে পারবো? 3 মানে 6 উপায় টোটাল, ঠিক আছে? এখন যদি আমাদের উপাদান সংখ্যা 4 দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? তো সেই ক্ষেত্রে যার আগে আমি একটা জিনিস দেখাই, আমরা এই জিনিসটাকে ম্যাথমেটিক্যাল টার্মসে কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, তাই না? আমরা যদি জানি যে n ফ্যাক্টোরিয়াল এর মানে কি, n ফ্যাক্টোরিয়াল এর মানে হইতেছে n থেকে শুরু হয়ে প্রতিবার 1 করে কমতে থাকবে, প্রতিবার 1 করে কমতে থাকবে এবং গুণ হইতে থাকবে সংখ্যাগুলো, এভাবে করতে করতে 1 পর্যন্ত গুণ যাবে, তাই না? তো দেখো এখানে দেখো 3 যদি আমি এখানে দেখি তাহলে 3 এর পরে 2 আছে, 2 এর পরে 1 আছে, তাহলে এটাকে আমরা 3 ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি। আচ্ছা, যদি 3 ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি তাহলে আমার কাছে যদি 3টা সংখ্যা থাকে এবং 3টা সংখ্যাকে, 3টা ভিন্ন সংখ্যাকে যদি আমি প্রত্যেকবার ব্যবহার করে যদি আমার ওই বিন্যাস সংখ্যা সাজাতে হয় 3টা উপাদানের, তাহলে আমি ওই 3টা উপাদানকে টোটাল কয়টা বিন্যাসে সাজাতে পারবো? টোটাল 3 ফ্যাক্টোরিয়াল বিন্যাসে সাজাতে পারবো, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা যদি 4টা সংখ্যা নিতাম তাহলে আমরা 4টা সংখ্যাকে, 4টা ভিন্ন ভিন্ন সংখ্যাকে একবারে ব্যবহার করে আমরা কয়ভাবে বিন্যস্ত করতে পারতাম? 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে, ঠিক আছে? কত উপায়ে? 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে, ঠিক আছে? তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হইতেছে যে আমি যে 4টা জিনিস বা 3টা জিনিস নিলাম, এই 3টা জিনিসকে আমরা মানে 3টা ভিন্ন ভিন্ন জিনিসকে আমি একবার ব্যবহার করে 3টা স্থানে আমি কয়ভাবে সাজাইতে পারছি, এটা ছিল আমাদের শর্ত, ঠিক আছে? তো এইটাকে আমরা দেখো এই যে এইভাবে লিখছি 3 ফ্যাক্টোরিয়াল উপায়, এইটাকে আমি যদি দেখো এমন ভাবে লিখি, দেখো যে 2 ইন্টু 1, এটাকে কিন্তু আমরা 2 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা লিখতে পারি, তাই কিনা? লিখতে পারি কিনা? আচ্ছা, লিখতে পারি। যদি লিখতে পারি তাহলে আমি এখানেও কি 2 ফ্যাক্টোরিয়াল দিতে পারবো, তাই কিনা? একটা সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখো, এই যে 3 ফ্যাক্টোরিয়াল উপায় আমরা সাজাতে পারছিলাম, ঠিক আছে? 3 ফ্যাক্টোরিয়াল উপায় আমরা সাজাতে পারছি। এখন যদি আমি 4 ফ্যাক্টোরিয়াল নিতাম, মানে 4টা উপাদান দ্বারা আমরা কিভাবে সাজাতে পারতাম? 4 ফ্যাক্টোরিয়াল উপায়, ঠিক আছে? তখন মানে ব্যাপারটা কি আসতো যে 4টা জিনিসকে আমরা একবার, 4টা ভিন্ন ভিন্ন জিনিসকে একবার ব্যবহার করে আমরা 4টা স্থানে কতভাবে সাজাতে পারি, তো আমরা এই 4 ফ্যাক্টোরিয়াল উপায় সাজাতে পারি। এখন আমাদেরকে যদি বলে যে 4টা সংখ্যাকে নিয়ে আমরা 3টা ঘরে কয় উপায় সাজাতে পারবো, ঠিক আছে? আমাদের যদি এই কেসটা অ্যারাইজ করে তাহলে আমরা কিভাবে করবো ব্যাপারটা? আচ্ছা, এটা করার জন্য আমরা যে জিনিসটা দেখবো সেটা হইতেছে, দেখো আমাদের অপশন সংখ্যাগুলো আমরা জাস্ট বসাই দিব। আমাদের যদি 4টা সংখ্যা থাকে অর্থাৎ এ বি সি ডি, তাহলে আমার প্রথম ঘর যে পূরণ করা শর্ত সেটা আমরা কয়ভাবে মানে সাজাতে পারবো? 4 ভাবে সাজাতে পারবো, তাহলে আমরা 4 বসাই দিলাম। দ্বিতীয় ঘরটাতে আমরা 4টা সংখ্যার মধ্যে যদি একটা সংখ্যা এখানে এই এটার মধ্যে বসে যায় তাহলে আমার বাকি থাকে কটা সংখ্যা? 3টা সংখ্যা, তাহলে আমি 3টা সংখ্যা এখানে বসে দিতে পারবো। আর এই ঘরটা পূরণের উপায় কত? 2। তাহলে দেখো এই যে এই জিনিসটা যে আমরা লিখলাম, তাহলে এই ব্যাপারটা আমাদের কি আসলো? দেখো 4 ইন্টু 3 ইন্টু 2, ঠিক আছে? এই ব্যাপারটা আসলো। তাহলে আমরা এই টোটাল যে 4টা সংখ্যা ছিল, 4টা সংখ্যাকে, 4টা ভিন্ন ভিন্ন সংখ্যাকে একবার ব্যবহার করে এই 3টা করে কত উপায় বসাতে পারবো? 4 ইন্টু 3 ইন্টু 2, তাই তো? তো এটার পরে যদি ধরে না আমি একটা 1 গুণ দিই এবং নিচে যদি একটা 1 ভাগ দিয়ে দেই, ঠিক আছে? এটাকে আমরা কি লিখতে পারি? এই জিনিসটাকে, এই সংখ্যাটাকে, এটাকে আমরা 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, তাই না? 4 ফ্যাক্টোরিয়াল তো লিখতে পারি। আর যে নিচে যে 1 দিছে, এই 1টাকে দেখো আমি 1 ফ্যাক্টোরিয়াল যদি দেই এবং 1 ফ্যাক্টোরিয়াল আমি দেওয়ার পরে যদি আমি এখানে 4 - 3 ফ্যাক্টোরিয়াল দেই, এই জিনিসটা যদি আমি দিতে পারি তাহলে আমার কথাটার অর্থ যেটা দাঁড়ায় সেটা হইতেছে এটার মানে যা, এই কথাটার মানে হইতেছে তাই দাঁড়ায়, ঠিক আছে? 4p3, ঠিক আছে? এটা মানে কত দাঁড়ায়? 4p3। অর্থাৎ এই কথার অর্থ হইতেছে যে আমি 4টা ভিন্ন ভিন্ন জিনিসকে একবার ব্যবহার করে আমি 3টা স্থানে কত উপায় বসাইতে পারবো, সেটা হইতেছে এতগুলো উপায় বসাইতে পারবো, ঠিক আছে? তাহলে এটাকে আমরা যদি আবার ভাঙি তাহলে আমরা কি লিখতে পারবো? এই কথাটার অর্থ হইতেছে উপরে যাবে 4 ফ্যাক্টোরিয়াল আর নিচে যাবে হচ্ছে 4 - 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে?
এটাকে আমরা যদি লিখি তাহলে 4 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, এটা মানে হচ্ছে কত 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এই কথাটা আমরা অর্থ দ্বারা কি বুঝলাম, 4 উপরে যাবে হচ্ছে 4 আর নিচে যাবে হচ্ছে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে 4 - 3 ফ্যাক্টোরিয়াল। এই কথার অর্থ হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা চলো, তাহলে আমরা যেহেতু বলছি চারটা ভিন্ন ভিন্ন সংখ্যাকে আমি একবার ব্যবহার করে তিনটা স্থানে এতবার বসাইতে পারবো। আমি যদি এখন বলি চারটা ভিন্ন ভিন্ন সংখ্যাকে একবার ব্যবহার করে চারটা স্থানে কয়বার বসাইতে পারবো, কয়ভাবে বসাইতে পারবো, তাহলে আমার উত্তর হবে কত 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, কারণ 4 ফ্যাক্টোরিয়ালকে আমরা এই শর্ত অনুযায়ী যদি লিখি তাহলে আমাদের মানে অ্যানসারটা আসবে 4p4। এটা অ্যানসার কত আসবে 4p4। তাহলে দেখো এটা আলটিমেটলি আমার যে সংখ্যাটা দাঁড় করায় সেটা হইতেছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 - 4 হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, আর 0 ফ্যাক্টোরিয়ালের মান হইতেছে 1। তাহলে আমরা 4 ফ্যাক্টোরিয়ালকে 1 দ্বারা ভাগ করলে আমরা 4 ফ্যাক্টোরিয়াল পাবো। অর্থাৎ চারটা ভিন্ন ভিন্ন সংখ্যাকে আমরা যদি একবার ব্যবহার করি, যদি চারটা স্থানে আমরা বসাই, তাহলে আমাদের উপায় সংখ্যা ওই চারটা সংখ্যাকে আমরা কত ভাবে সাজাতে পারবো 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারবো। ঠিক আছে, তো এই টার্মটাকে আমরা এইভাবে স্বাভাবিকভাবে প্রকাশ করে থাকি, সেটা হচ্ছে কি দেখো NPR। ঠিক আছে, এই কথার অর্থ হইতাছে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে একবার ব্যবহার করে আমি r সংখ্যক স্থানে কয়ভাবে বসাইতে পারবো। ঠিক আছে, তার বিন্যাস সংখ্যা হইতাছে এইটা। ঠিক আছে, তো এই যে আমরা বলছিলাম যদি আমাদের কাছে অনেকগুলো একাধিক শব্দ থাকে, ওই একাধিক শব্দগুলোকে আমি টোটাল কয়ভাবে সাজাতে পারবো, তার যে শর্ট ফর্ম সেটা হচ্ছে NPR। ঠিক আছে, সেটা কত ছিল NPR। এইভাবে আমরা সাজাতে পারবো। যদি আমাদের আর এর সংখ্যা সেম থাকে, তার মানে আমরা তিনটা বস্তুকে তিনভাবে মানে তিনটা ভিন্ন ভিন্ন স্থানে সাজাই আমরা কতভাবে আমরা বিন্যাস করতে পারবো, সেটার মান হবে 3p3। ঠিক আছে, ওরকম ভাবে যাবে। আচ্ছা, তো এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন দেখো এখানে আমরা যে জিনিসটা এখন শিখবো, এটা আমরা শিখলাম। তাহলে এখন যদি আমাদেরকে দেওয়া থাকে যে মনে করো একটা শব্দ দেওয়া থাকলো অ্যাপল, বা মনে করো কারেজ। ঠিক আছে, কারেজ এই শব্দটা দিয়ে যদি আমাদের বলে এই শব্দটার প্রত্যেকটা অক্ষরকে আমরা কত উপায় সাজাইতে পারবো, টোটাল কত উপায় সাজাতে পারবো, তাহলে আমরা কি করব, এখানে আমরা দেখবো যে সংখ্যা কয়টা আছে, তাই না? সংখ্যা কয়টা আছে 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা আছে, 7টা সংখ্যা মানে সরি 7টা শব্দ আছে, এবং 7টা শব্দ কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ। ঠিক আছে, এখন আমাদের কি বলছে যে 7টা শব্দকে আমরা প্রত্যেকবার একবার ব্যবহার করে আমরা 7টা স্থানে কয়ভাবে সাজাতে পারবো, তাহলে আমাদের উত্তর কি হবে, এই 7টা শব্দকে আমরা 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যাস করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এটা এক কথা আমাদের জবাব ছিল। এখন আসো আমাদের একটা টার্ম শিখবো। দেখো এখন আমরা শিখলাম কি, দেখো এখন আমাদের দেওয়া আছে একটা ম্যাথ এরকম যে NP4 ইজিকালস টু যদি 14 ইন্টু NP3 হয় 3 হয়, তাহলে n এর মান নির্ণয় করতে বলছে, n এর মান নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা তো দেখো আমাদের এই একটা শর্ট থেকে n এর মানটা নির্ণয় করতে বলছে, আমরা n এর মানটা আসলে কিভাবে নির্ণয় করবো আমরা দেখি খুব ইজিলি। আমরা এই কথার অর্থ কি শিখছি, এই কথার অর্থ হইতাছে এই উপরে যে থাকবে n, এটার ফ্যাক্টোরিয়াল ভগ্নাংশের উপরে চলে যাবে। ঠিক আছে, এর ফ্যাক্টোরিয়াল উপরে ভগ্নাংশ চলে যাবে, এবং নিচে যে সংখ্যাটা থাকবে নিচে সেই সংখ্যাটা উপরের সংখ্যা থেকে বিয়োগ ফ্যাক্টোরিয়াল যাবে। ঠিক আছে, অর্থাৎ এই সংখ্যাটা n-4 এত ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আচ্ছা এটা আমরা লিখে ফেললাম। এর পরবর্তীতে আমরা সামনে কি আছে 14 ইন্টু NP3, তাহলে আমরা এই কথার অর্থ কি লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে n-3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে আমরা এখন n এর মানটা কিভাবে আসলে বের করব। ঠিক আছে, তো তা জানার আগে আমরা একটা জিনিস জানবো যে আমরা n ফ্যাক্টোরিয়ালটাকে দেখো আমরা কি শিখছিলাম, n ইনটু n-1, ঠিক আছে, n-2 ডট 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 3 2 1। ঠিক আছে, মানে n থেকে শুরু করে আমাদের 1 পর্যন্ত গুণফল যেটা আসবে সেটাই। ঠিক আছে, এখন এটা এই অনুসারে আমরা এটাকে কি লিখতে পারি, দেখো যদি আমরা 6 ফ্যাক্টোরিয়াল দিই তাহলে আমরা 6 ইনটু 5
ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এভাবে তো লিখতে পারি, তাই না? এভাবে যদি আমরা লিখতে পারি তাহলে দেখো আমরা এই জিনিসটাকে কি এভাবে লিখতে পারি না 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। কেননা দেখো 5 এর পরে যে সংখ্যাটা আছে 5 থেকে শুরু করে 4 3 2 1 এটা কিন্তু 5 এর ফ্যাক্টোরিয়ালই প্রকাশ করে, ঠিক আছে? কারণ আমরা সংখ্যা শিখছি কোন একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল দিতেছে ওই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ গেলে যা আছে ওইটা হচ্ছে ওই সংখ্যার ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা যদি 5 কে ধরি তাহলে 5 থেকে শুরু করে যদি এই পর্যন্ত গেছে তাহলে আমরা এখানে কি বলতে পারি 6 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল। আবার এই কথাটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি 6 ইনটু 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, মানে 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এই কথাটাকে এভাবে লেখা যায়, তাই না? কারণ আমার 4 থেকে শুরু হয় 3 টু 1 পর্যন্ত গুণ গেছে, তাহলে আমরা এই কথাটাকে এভাবে লিখতে পারি। ঠিক একইভাবে এই ম্যাথটা করার সময় আমাদের এই ফর্মুলাটাকেই কাজে লাগাইতে হবে। যে দেখো আমাদের এখানে বড়টা থেকে কাটাকাটি যায় আমাদের ফ্যাক্টোরিয়ালটাকে মানে অপসারণ করতে হবে। কিভাবে অপসারণ করতে হবে আমি দেখাই। মনে করো এখানে আমাদের n ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে আমাদের এখান থেকে n ফ্যাক্টোরিয়াল এবং n ফ্যাক্টোরিয়াল কাটা চলে যাবে, ঠিক আছে? আর বাকি আমাদের যেটা থাকে সেটা মনে করো 1/n-4 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে n-4 ফ্যাক্টোরিয়াল যদি আমাদের থাকে তাহলে আমরা এখানে n-4 ফ্যাক্টোরিয়াল এটা এভাবে রাখা দিলাম। আর এখানে দেখো কত আছে আমাদের 14 ইনটু 1, তাহলে আমি উপরে 14 নিলাম আর নিচে আমাদের কত, তারপর n-3 ফ্যাক্টোরিয়াল। n-3 ফ্যাক্টোরিয়ালকে আমরা আবার কি লিখতে পারি দেখো, এখানে আমাদের যে 5 ছিল 5 এর পরে আমরা ছোট সংখ্যার ফ্যাক্টোরিয়ালটা নিছি, তাহলে এইটার চেয়ে যে ছোট সংখ্যাটা থাকবে এক যদি কমে যায় তাহলে ওটা ছোট সংখ্যা ফ্যাক্টোরিয়ালটা আমরা নিতে পারবো, মানে n-3 যা এটা থেকে এক সংখ্যা কমে আমি ওই সংখ্যা ফ্যাক্টোরিয়ালটা নিতে পারবো। এক সংখ্যা যদি কমে তাহলে এখানে কত আসবে n-4 ফ্যাক্টোরিয়াল, তাই তো? ঠিক আছে, তুমি যদি এখানে লক্ষ্য করো তাহলে এখানেও দেখতে পারবা আমি এখানে এটাকে কিভাবে লিখতে পারবো n ইনটু n-1 ইনটু এত n-2 না দিয়ে আমরা এখানে কি লিখতে পারবো n-1 এর ফ্যাক্টোরিয়াল। আবার যদি এইখানে এটা কেটে দিই তাহলে আমরা এখানে কি করতে পারবো n-1 ইনটু n-2 এই বাকি সংখ্যাগুলোকে বাদ দিয়া এটা যে ফ্যাক্টোরিয়াল সেটা আমরা লিখতে পারবো, তাই না? এটা আমরা এখান থেকে লিখছি, ঠিক আছে? তো এটা যদি আমরা এইভাবে লিখি তাহলে দেখো আমার এই ফ্যাক্টোরিয়াল আর এই n-4 এর ফ্যাক্টোরিয়ালটা কাটা যায়। যদি কাটা যায় তাহলে আমরা n-3 টাকে এখানে এনে ফেলবো আর বাকি থাকে আমাদের 14, তাহলে এটাকে জাস্ট আমরা যোগ বিয়োগ করার মাধ্যমে n এর মানটা নির্ণয় করে ফেলতে পারবো এবং n এর মান হবে আমাদের 11, ঠিক আছে? তো এই পর্যন্ত আমরা দেখলাম। এখন দেখো এখন আমরা যে জিনিসটা শিখবো গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে আমরা আগের বার দেখছিলাম মনে করো যে এ বি সি কে আমরা টোটাল কতভাবে বিন্যাস করতে পারি। এই এ বি সি যে তিনটা ভিন্ন সংখ্যা ছিল, এ বি সি তিনটা ভিন্ন সংখ্যাকে আমরা দেখছিলাম 6টা উপায়ে আমরা সাজাতে পারি, 6টা ভিন্ন উপায়ে সাজাতে পারি, ঠিক আছে? এতে প্রত্যেককে একবার ব্যবহার করে এই ভিন্ন ভিন্ন সংখ্যাগুলোকে একবার ব্যবহার করে তিনটা স্থানে কতভাবে সাজাতে পারি। এটা ছিল বি সি এ, বি এ সি, সি এ বি, সি বি এ, সি ডি এ, ঠিক আছে? তো টোটাল আমরা তিনটা সংখ্যাকে আমরা 6টা বিন্যাসে সাজাতে পারি। এখন দেখো আমি যদি এখন বলি এই সিটাকে বি বানাই দেই, ঠিক আছে? অর্থাৎ তিনটা সংখ্যা আমার আছে কিন্তু এর মধ্যে দুইটা একই সংখ্যা আছে, ঠিক আছে? তিনটা সংখ্যা কিন্তু ভিন্ন না, এখানে একটা অভিন্ন সংখ্যা ইনক্লুড হয়েছে। যদি অভিন্ন সংখ্যা ইনক্লুড হয় তাহলে এই বিন্যাসটার মধ্যে আসলে কি চেঞ্জ আছে, এই বিন্যাসটার মধ্যে যেগুলো সি থাকবে সেগুলো বি হয়ে যাবে, যেগুলো সি থাকবে সেগুলো কি হয়ে যাবে বি হয়ে যাবে। তাহলে এটা বি হয়ে যাবে, সি থাকলে এটা বি হয়ে যাবে, এটা সি থাকলে এটা বি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আমার এই দুইটা কিন্তু এক হয়ে গেছে, এখন একই রকমের বিন্যাস। আবার এই দুটো কিন্তু একই রকমের বিন্যাস হয়ে গেছে, আবার এই দুটো কিন্তু একই রকমের বিন্যাস হয়ে গেছে। তুমি লক্ষ্য করে ভালো করে তাকাইলে দেখতে পারবে, ঠিক আছে? যে আমাদের এই বিন্যাসটা যেরকম ছিল আগের বিন্যাসটা সেখান থেকে বিন্যাসটা ভিন্ন হয়ে এরকম হয়ে গেছে, যেখানে এইটাও সেম এটাও সেম এটাও এই দুটো বিন্যাস সেম, এই দুটো বিন্যাস সেম আর এই দুটো বিন্যাস সেম, ঠিক আছে? যদি এরকম হয় যে আমাদের ভিন্ন ভিন্ন না হয়ে প্রত্যেকটা যে আমাদের ওয়ার্ড থাকবে ওটা যদি ভিন্ন ভিন্ন না হয়, ঠিক আছে? ভিন্ন ভিন্ন না হয় আমাদের যদি কোনো একটা বা দুইটা বা ততোধিক সংখ্যা যদি অভিন্ন হয় তো সেই ক্ষেত্রে আমাদের বিন্যাসের সংখ্যায় আসলে কিরকম চেঞ্জ আছে। তো যেই চেঞ্জ আছে দেখো এখানে কিন্তু আমাদের প্রতি ক্ষেত্রে আমাদের যে আমাদের তিনটার জন্য যে বিন্যাসটা ছিল সেটা ছিল 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? তিনটার জন্য আমাদের যে বিন্যাসটা ছিল সেটা ছিল আমাদের 3 ফ্যাক্টোরিয়াল। এখন প্রতিটা 2 ফ্যাক্টোরিয়ালের জন্য কিন্তু আমাদের দুইটা মানে প্রত্যেকটা দুইটা বিন্যাস কিন্তু একটা বিন্যাসে পরিণত হয়ে যেতেছে, তাই না? প্রত্যেকটা দুইটা বিন্যাস কিন্তু একটা বিন্যাসে যদি আমাদের পরিণত হয়ে যায় তাহলে আমরা দেখো এখানে টোটাল কয়টা বিন্যাস পাবো, টোটাল 3 / 2 ফ্যাক্টোরিয়াল বিন্যাস পাবো। দেখো কিভাবে
দেখো 3 তে আমরা এভাবে 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, আর এখানে যদি আমরা 3 ফ্যাক্টরিয়াল, তাহলে এই 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল কেটে গেলে আমাদের দেখো টোটাল 3টা বিন্যাসে আমাদের আসছে, এই একটা এই একটা এই একটা, যেখানে দুইটা ফ্যাক্টরিয়াল মানে দুইটা বিন্যাস আমাদের সেম থাকতেছে। তাহলে এখানে দেখো আমাদের প্রত্যেকটা দুইটা ফ্যাক্টরিয়াল যদি একটা ফ্যাক্টরিয়াল মানে একটা বিন্যাসে পরিণত হয়, তাহলে আমাদের যে টোটাল বিন্যাস ছিল আমাদের 3 ফ্যাক্টরিয়াল, টোটাল বিন্যাস আমাদের কত ছিল, এই তিনটা সংখ্যাকে আমরা যদি বিন্যাস করি তাহলে আমাদের টোটাল বিন্যাস কত ছিল, টোটাল বিন্যাস ছিল কিন্তু আমাদের 3 ফ্যাক্টরিয়াল। তাহলে 3 ফ্যাক্টরিয়াল বিন্যাসের জন্য আমরা 3 ফ্যাক্টরিয়ালটা বিন্যাস আমাদের কয়টা বিন্যাসে পরিণত হয়ে যাবে, এই 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, যেটা আমি তোমাদের এইমাত্র দেখালাম। ঠিক আছে, এটা হইতেছে এটার মানে। ঠিক আছে, তো আমাদের যদি এরকম বলা থাকে যে অভিন্ন সংখ্যা যদি থাকে, ঠিক আছে, অর্থাৎ কোন একটা ওয়ার্ড মানে দুইটা ওয়ার্ড বা তিনটা ওয়ার্ডের মধ্যে দুইটা ওয়ার্ড অভিন্ন, ঠিক আছে, অথবা 5টা ওয়ার্ডের মধ্যে দুইটা ওয়ার্ড অভিন্ন, ঠিক আছে, তো এরকম ভিন্ন না এরকম জাতীয় ওয়ার্ডের ক্ষেত্রে আমরা আসলে বিন্যাসটা কেমন হবে, মনে করো আমাদের এরকম একটা দেওয়া আছে, ধরে নাও কি লেখা যায় ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ধরুন আমাদের এরকম একটা ওয়ার্ড দেওয়া আছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো তোমরা এই ওয়ার্ডটাকে আমি যদি বলতাম যে নরমালি কারেজ শব্দটাকে তোমরা কত ভাবে সাজাতে পারতো, তাহলে তোমরা সোজাভাবেই বলে দিতে কি কারেজ শব্দটাকে, কারেজ শব্দের মধ্যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ভিন্ন ওয়ার্ড আছে, তাহলে 7টা ভিন্ন ওয়ার্ডকে আমরা একবার ব্যবহার করে 7টা স্থানে আমরা 7 ফ্যাক্টরিয়াল উপরে সাজাতে পারবো। ঠিক আছে, 7 ফ্যাক্টরিয়াল উপরে আমরা সাজাতে পারবো। এখন যদি ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটাকে আমরা সাজাতে চাই, তাহলে আমাদের এখানে ফার্স্টে দেখতে হবে এখানে টোটাল কয়টা ওয়ার্ড আছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, টোটাল 8টা ওয়ার্ড আছে, তাই না। এখন 8টা ওয়ার্ডের মধ্যে দেখো 3টা আছে, অর্থাৎ 3টা সংখ্যা বা 3টা ওয়ার্ড কিন্তু এখানে অভিন্ন, 3টা ওয়ার্ড অভিন্ন। আবার দেখো এখানে এন আছে কিন্তু 2টা, অর্থাৎ আরো 2টা যে ওয়ার্ড আছে ওই 2টাও অভিন্ন। তাহলে এই টাইপের বিন্যাসগুলোর ক্ষেত্রে আমার বিন্যাস সংখ্যাটা যেভাবে লিখতে হয় সেটা হইতেছে টোটাল যে বিন্যাস ছিল আগের মতো যদি আমরা চিন্তা করি, তাহলে টোটাল বিন্যাস থেকে আমাদের যে কয়টা রিপিটেশন ছিল, ঠিক আছে, যে কয়টা আমাদের সংখ্যা মানে ওয়ার্ডের রিপিটেশন ছিল, আগে তোমার এর মধ্যে এই 2টা বি এর রিপিটেশন ছিল, তাহলে আমরা এই 3টা টোটাল সংখ্যার ফ্যাক্টরিয়াল থেকে এই 2টা যেহেতু এই 2টা ফ্যাক্টরিয়ালকে আমরা 2 এর ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করছিলাম, এর মাধ্যমে আমরা টোটাল এই সংখ্যাটাকে কতভাবে বিন্যাস করা যেতে পারে ওটা শিখছিলাম। তাহলে এই ক্ষেত্রে এর 3টা বিন্যাস আছে, তাহলে আমরা 3টা সংখ্যার ফ্যাক্টরিয়াল দিব এবং এন এর 2টা ফ্যাক্টরিয়াল মানে 2টা রিপিটেশন আছে, তাহলে আমরা এখানে 2 এর ফ্যাক্টরিয়াল দেব, তাহলে এর মাধ্যমে আমরা টোটাল বিন্যাসটা পাবো। এবং এটার মধ্যে দেখো একটা জিনিস, এটাকে আমরা 3 ভাবে সাজাতে পারছিলাম, তাহলে এটাকে আমরা সাজাতে পারবো কিভাবে, দেখো এ বি এইভাবে একবার সাজাতে পারি, আবার মনে করো যে বি এ এ বি এ বি, ঠিক আছে, এইভাবে টোটাল 3টা ভাবে আমরা সাজাতে পারি, যার ফলে আমাদের ফ্যাক্টরিয়াল সংখ্যা ছিল আমাদের কত 3 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল। ঠিক একইভাবে ইঞ্জিনিয়ারিং শব্দটাকে যদি আমরা সাজাতে চাই বিন্যাস করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা 8 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল আকারে আমরা সাজাতে পারবো। ঠিক আছে, তো এইভাবে যতগুলা ওয়ার্ডের ক্ষেত্রে মানে যত ধরনের ওয়ার্ডই থাকুক ওই ওয়ার্ডের মধ্যে যেই সব সংখ্যা মানে যেসব ওয়ার্ডের রিপিটেশন থাকবে, যতবার রিপিটেশন থাকবে একই ওয়ার্ডের একই জাতীয় ওয়ার্ডের সেই সব একই জাতীয় ওয়ার্ডের ফ্যাক্টরিয়াল হবে। এবং এন এর ক্ষেত্রে এখানে 2টা এন ছিল তাই আমরা 2টা ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ দিচ্ছি, এভাবে আমরা অঙ্কটা সলভ করব। ঠিক আছে, আচ্ছা এটাও গেল আসল। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, দেখো দেখো ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, ঠিক আছে, ম্যাথমেটিক্স, ঠিক আছে, ম্যাথমেটিক্স, ঠিক আছে, এই ওয়ার্ডটাকে আমরা কয়ভাবে সাজাতে পারবো, ঠিক আছে, এই ওয়ার্ডটাকে টোটাল আমরা কয়ভাবে সাজাতে পারবো। তো এটাকে সাজানোর পদ্ধতিতে আমরা আগে দেখবো যে কয়টা ওয়ার্ড আছে টোটাল, ঠিক আছে, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা টোটাল ওয়ার্ড আছে, তাহলে 11টা ওয়ার্ডের ফ্যাক্টরিয়াল দিব। ঠিক আছে, এখন সেম ওয়ার্ডগুলো কি আগে আমাদের চিহ্নিত করতে হবে, তাহলে এখানে এম আছে 2টা, ঠিক আছে, এম আছে আমাদের কয়টা 2টা, তারপর টি আছে আমাদের কয়টা 2টা, তাহলে আমাদের টি আছে কয়টা 2টা, আর আমাদের এ আছে কয়টা এ আছে 2টা। তাহলে দেখো এখানে যে অভিন্ন ওয়ার্ডগুলো আছে অভিন্ন ওয়ার্ড টোটাল কয়টা কয়টা তিনটার মধ্যে এম এর হচ্ছে 2টা রিপিটেশন, টি এর 2টা রিপিটেশন এবং এ 2টা অভিন্ন, টি 2টা অভিন্ন এবং এম 2টা অভিন্ন আমরা শব্দ পাইছি। তাহলে এই শব্দগুলোর জাস্ট ফ্যাক্টরিয়াল আমরা মানটা বসাই দিব। এখানে এম এর
কয়টা শব্দ আছে? দুইটা, তাহলে 2 এর ফ্যাক্টোরিয়াল। একটি অভিন্ন শব্দের কয়টা আছে? 2 ফ্যাক্টোরিয়াল। আর এর কয়টা আছে? শব্দ দুইটা, তাহলে 2 এর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? তো এই ম্যাথমেটিক্স শব্দটাকে আমরা টোটাল এত ভাবে সাজাইতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, তো এটা এই জিনিসটা গেল। তো তোমরা আরো বিভিন্ন শব্দ তোমরা চুজ করতে পারো, যেমন ইঞ্জিনিয়ারিং। আমরা ইঞ্জিনিয়ারিংটা দেখাইলাম, তোমরা এটাও করতে পারো, অ্যাপ্লিকেশন। ঠিক আছে? অ্যাপ্লিকেশন, তোমরা এই শব্দটাও করতে পারো। ঠিক আছে? তো এটা ছিল ভিন্ন সংখ্যা গুলো একবার ব্যবহার করে আমরা কতভাবে সাজাতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে শর্তটা দেখব, খুব বহুল আলোচিত একটা শর্ত, যে মনে করো ইঞ্জিনিয়ারিং যে শব্দটা, এর ক্ষেত্রে যদি বলে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? আচ্ছা, আমি ছোট হাতে দিই, ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? এখন যদি আমাদের বলে যে আচ্ছা ইঞ্জিনিয়ার না দিয়ে, আচ্ছা আমি ইঞ্জিনিয়ারিং দিই, এখানে যদি বলে যে আমরা ইঞ্জিনিয়ারিং শব্দটা আসলে কতভাবে সাজাতে পারবো যেখানে আমাদের স্বরবর্ণগুলো একত্রে থাকবে। স্বরবর্ণগুলো একত্রে থাকবে। স্বরবর্ণ হচ্ছে আমাদের ভাওয়েল। ঠিক আছে? এখানে স্বরবর্ণ কি কি আছে? ই আছে 3টা, আই আছে, আর হচ্ছে আমাদের, আচ্ছা এই দুইটা আমাদের স্বরবর্ণ আছে। ঠিক আছে? তো আমরা যদি এমন ভাবে সাজাইতে চাই, যে ইঞ্জিনিয়ার ওয়ার্ডটাকে এমন ভাবে সাজাইতে চাই যেখানে আমাদের শর্ত দেওয়া আছে কি, যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। অর্থাৎ স্বরবর্ণগুলো একত্রে থাকার মানে হইতেছে ই ই ই আই। ঠিক আছে? এই স্বরবর্ণগুলোকে আমি দুইটা একটা ওয়ার্ড হিসেবে বিবেচনা করব। ঠিক আছে? যখন স্বরবর্ণগুলো একত্রে থাকবে, এই কথাটা বলবে, তখন এই কথাটা মানে হইতেছে আমি ওই টোটাল ওই স্বরবর্ণগুলোকে একটা ওয়ার্ড হিসেবে বিবেচিত করব। বিবেচনা করার পরে আমরা বাকি যে ওয়ার্ডগুলো আছে সেগুলো লিখে ফেলবো। ঠিক আছে? বাকি ওয়ার্ডগুলো তাহলে কি থাকবে? এন জি এন আর। ঠিক আছে? এই হচ্ছে আমাদের বাকিগুলো শব্দ। ঠিক আছে? এই 4টা শব্দ কিন্তু অভিন্ন। এই 4টা শব্দ অভিন্ন। এর মধ্যে আবার এন আছে 2টা, এখানে এন আছে কত? 2টা। ঠিক আছে? এখন বলছে ইঞ্জিনিয়ার শব্দটাকে আমরা কয়ভাবে সাজাইতে পারবো, মানে কত উপায় বিন্যস্ত করতে পারবো যেখানে স্বরবর্ণগুলো সবসময় একত্রে থাকবে। এটা আমরা আসলে কয়ভাবে সাজাইতে পারি? এটা আসলে আমরা যে মানে যতভাবে সাজাতে পারি সেটা হইতেছে, দেখো আমাদের টোটাল ওয়ার্ড এখানে তাহলে বিবেচনা করতে হবে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা ওয়ার্ড আমাদের বিবেচনা আনতে হবে, তাই না? 5টা ওয়ার্ড আমরা বিবেচনায় আনলাম। এখন দেখো এটা তো একটা ওয়ার্ড, তাহলে এটাকে ঢেকে ফেলো। ঠিক আছে? এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। এখানে দেখো এন এর রিপিটেশন আছে কয়টা? 2টা। তাহলে আমরা যেহেতু এন এর রিপিটেশন আছে 2টা, তাহলে আমাদের এটাকে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল আকারে সাজানো যেতে পারবে, তাই না? আচ্ছা আচ্ছা, এখন একটা জিনিস দেখো, গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করো, সেটা হইতেছে আমি এটাকে ঠিক আছে একটা জিনিস হিসেবে চিন্তা করলাম, একটা ওয়ার্ড হিসেবে চিন্তা করলাম, কিন্তু এইগুলা কিন্তু নিজেদের মধ্যে আবার বিন্যাস করতে পারি, তাই না? যদি বিন্যাস করি তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? ই এর জায়গায় মনে করো আই দিয়ে এইভাবে লিখতে পারি। এইভাবে এরকম ভাবে যদি চিন্তা করি, এইভাবে যদি চিন্তা করি, তাহলেও কিন্তু আমাদের স্বরবর্ণগুলো একত্রেই থাকে। তাহলে স্বরবর্ণগুলো একত্রে থাকা অবস্থায় আমাদের টোটাল এখানে বিন্যাস কয়টা দিতে পারে, সেই বিন্যাস সংখ্যাটা এটার সাথে গুণ যাবে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের ওয়ার্ড কয়টা? 1টা 2টা 3টা 4টা আমাদের ওয়ার্ড আছে। এই 4টা বিন্যাস ওরা আবার দিবে, এবং এদের মধ্যে হচ্ছে এই ই আছে আবার 3টা ই এর রিপিটেশন ঘটছে। যদি রিপিটেশন ঘটে তাহলে আমাদের নিচে জাস্ট 3 দ্বারা ভাগ যাবে, কারণ আমাদের 3 আছে, আমাদের ই আছে 3টা। ঠিক আছে? এই জন্য আমাদের এই রিপিটেশনটা ভাগ গেছে। তো ইঞ্জিনিয়ার শব্দটিকে যদি আমরা স্বরবর্ণগুলো একত্রে রাখা যদি আমাদের বিন্যাস করতে হয়, তাহলে আমাদের টোটাল বিন্যাস সংখ্যা হবে এত। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যদি বলে স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে, স্বরবর্ণগুলোকে কি একত্রে না রেখে, ঠিক আছে, একত্রে যদি না রেখে তাহলে বলে, তাহলে আমাদের যেটা করতে হবে, টোটাল এই সংখ্যাগুলো থেকে যে আমাদের বিন্যাসটা পাই, ওই বিন্যাস থেকে যদি আমরা স্বরবর্ণগুলো একত্রে থেকে যে বিন্যাসটা পাই সেটা যদি বাদ দিই, তাহলে আমরা স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে যে বিন্যাস সেটা পাই যাবো। ঠিক আছে? তাহলে এটার সম্পূর্ণ বিন্যাসটা কি হবে? এখানে টোটাল ওয়ার্ড আছে 1 2 3 4 5 6 7 8 8 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? 8 ফ্যাক্টোরিয়াল।
এর মধ্যে রিপিটেশন আছে ই এর 3টা, তাহলে আমাদের 3টা অভিন্ন শব্দের জন্য 3 ফ্যাক্টরিয়াল। আবার এন এর রিপিটেশন আছে 2টা, তাহলে 2টা এন অর্থাৎ 2টা অভিন্ন এন এর জন্য আমাদের 2 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মোট বিন্যাস সংখ্যা। ঠিক আছে, হ্যাঁ আমাদের এইটা হচ্ছে মোট বিন্যাস সংখ্যা। এখন এই মোট বিন্যাস সংখ্যা থেকে যদি আমরা কতগুলা বিন্যাসের মধ্যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে ওটা যদি বাদ দেই, তাহলেই তো আমরা পেয়ে যাব যে কতগুলা বিন্যাসে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, সেটা তো আমরা পেয়ে যাবো, তাই না? তো এইটা হইতেছে কতগুলা মানে স্বরবর্ণগুলা কতগুলা বিন্যাসে একত্রে থাকবে না, এটার অ্যান্সার। ঠিক আছে, টোটাল সংখ্যা থেকে আমরা যতগুলাতে স্বরবর্ণ একত্রে থাকে সেটা বিয়োগ করলেই আমরা যতগুলাতে স্বরবর্ণগুলো একত্রে থাকে না সেটা পাবো। ঠিক আছে, আচ্ছা এখন একটা গুরুত্বপূর্ণ টার্ম শিখবো, সেটা হচ্ছে স্বরবর্ণগুলোকে যদি পাশাপাশি না রেখে আমরা সাজাই তাহলে পাশাপাশি রাখা যাবে না। আগে ছিল আমাদের শর্ত একত্রে, এটা হচ্ছে পাশাপাশি রাখা যাবে না। আচ্ছা পাশাপাশি না রেখে বিন্যাস আমাদের কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা পাশাপাশি আর একত্রে না রাখার মধ্যে তোমরা ভাবতে পারো যে মানে ওয়ার্ডটা হয়তো সিমিলার, বাট এটার মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। পাশাপাশি না রেখে মানে হইতেছে বুঝাইতেছে স্বরবর্ণগুলা মনে করো ই এর পরে ই থাকতে পারবে না, অবশ্যই একটা এন আসতে হবে। আবার এন এর পরে মনে করো ই দিলাম, তাহলে জি আসলো, জি এর পরে আবার ই আসবে। ঠিক আছে, পরে আবার মনে করো যদি এন দিই তাহলে এরপর আবার আই আসলো। এটা হচ্ছে পাশাপাশি রাখা যাবে না, অর্থাৎ তাদের মধ্যে অবশ্যই দুইটা স্বরবর্ণের মাঝে অবশ্যই একটা ব্যঞ্জন বর্ণ আসবেই। ঠিক আছে, যদি ব্যঞ্জন বর্ণ আসে তাহলে দুইটা কখনোই পাশাপাশি থাকবে না, তাহলে এটাই তখন বলা হবে যে স্বরবর্ণগুলা পাশাপাশি থাকবে না। আর একত্রে থাকবে না কথাটার অর্থ হইতেছে এই চারটা যে মানে স্বরবর্ণ আমাদের আছে চারটা, এই চারটা স্বরবর্ণ একত্রে থাকবে না বুঝিতেছে যে এই চারটা স্বরবর্ণের 3টা বর্ণ হয়তো বা একসাথে স্বরবর্ণ একসাথে থাকতে পারে, কিন্তু বাকি যে আরেকটা শব্দ সেই স্বরবর্ণ শব্দটা এদের সাথে থাকতে পারবে না। এটার মানেও কিন্তু এই স্বরবর্ণগুলো একত্রে না থাকা, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু একটু ব্যাপারটা ভিন্ন, যে এখানে আমাদের স্বরবর্ণগুলো পাশাপাশি কখনোই থাকতে পারবে না, তাদের মাঝে অবশ্যই একটা ব্যঞ্জনবর্ণ থাকতে হবে। তাহলে এই শর্ত যদি আমাদের দেয় যে পাশাপাশি থাকতে পারবে না, এই শর্তটা আসলে কি হবে, ফিল আপ করতে হবে। তো এটা দেখার জন্য আমাদের আগে ফার্স্টে কি করতে হবে, ধরে নাও এই যে শব্দটাকে যদি আমি ইন জি নিয়ার নিয়ারে এখানে আর দিলাম, এখানে ই দিলাম। ঠিক আছে, জাস্ট একটা খসড়া একটা ইয়া বানাইলাম। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমরা দেখতে পারবা আমার যে সব যে স্বরবর্ণগুলো থাকবে সেই স্বরবর্ণগুলোকে যেহেতু পাশাপাশি থাকা যাবে না, ঠিক আছে, তাহলে পাশাপাশি না থাকতে হলে আমাদের আচ্ছা ইঞ্জিনিয়ারটাই লিখি, ধরে নাও সরি ইন জি নিয়ার। ঠিক আছে, আচ্ছা এই শব্দটার মধ্যে যেহেতু কখনোই পাশাপাশি থাকতে পারবে না, তাহলে এইখানে যে জিনিসটা করতে হবে, এখানে আমাদের গ্যাপ মেথড নামে একটা মেথড আছে, সেটা অ্যাপ্লাই করতে হবে। সেটা কিরকম, ই এর পাশে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা টোটাল 8টা বলার জন্য আমরা 9টা গ্যাপ পাবো, তাহলে মাঝখানে আমাদের টোটাল 8টা গ্যাপ থাকবে। তো এই 8টা গ্যাপের মধ্যেই আমরা টোটাল এই সংখ্যাগুলোকে বসাবো। ঠিক আছে, এই যে আমাদের আই আছে ই 3টা আছে এগুলো সংখ্যাকে আমরা বসাবো। ঠিক আছে, টোটাল 8টা সংখ্যার মাঝখানে আমরা ফাঁকা স্থানে আমরা এগুলোকে বসাবো। যদি বসাই তাহলে ব্যাপারটা আসলে কি দাঁড়ায় দেখো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াবে সেটা হইতেছে এই ফাঁকা স্থানগুলাতে ফাঁকা স্থান আছে আমাদের কয়টা, 9টা, তাই তো, এবং আমাদের সংখ্যা আছে কয়টা, টোটাল যে স্বরবর্ণ আছে আমাদের 4টা। ঠিক আছে, স্বরবর্ণ আছে আমাদের 4টা। যদি 4টা থাকে তাহলে এই 9টা ঘরে আমরা 4টা শব্দকে কয়ভাবে বসাতে পারবো, এই জিনিসটা আমাদের একটু দেখতে হবে। আগে আমরা দেখছি যে 3টা ঘরে বা 3টা ঘরের মধ্যে 5টা সংখ্যা কিভাবে বসাতে পারি, সেটার শর্ত কি ছিল, প্রথমে 5 বসবে, তারপরে 4 বসবে, তারপরে 3 বসবে, এইভাবে, তাই তো। এবং সেক্ষেত্রে আমাদের 5p3 ফ্যাক্টোরিয়াল ছিল, তাই না? আর এখন ব্যাপারটা হয়ে গেছে যে ঘর থাকবে আমার কাছে বেশি, কিন্তু সংখ্যা আছে আমার কাছে কম। ঠিক আছে, ঘর থাকবে আমাদের কাছে বেশি, সংখ্যা আছে কম। মনে করো আমাদের টোটাল 5টা ঘর আছে, 1 2 3 4 5, 5টা ঘরের মধ্যে আমাদের 3টা জিনিসকে বসাইতে হবে। তাহলে 3টা জিনিসকে আমরা কতভাবে বসাইতে পারবো, মনে করো আমাদের কাছে এ বি সি এই 3টা সংখ্যা আছে, এই 3টা সংখ্যাকে আমরা এইভাবে চাইলে বসাইতে পারবো, আবার এইভাবে চাইলেও বসাইতে পারবো, আবার এইভাবে চাইলেও বসাইতে পারবো। এইভাবে টোটাল কয়টা বিন্যাস পাবো, 5টা ঘরের মধ্যে যদি আমরা 3টা ওয়ার্ডকে সাজাতে চাই তো সেটার বিন্যাস সংখ্যাও হবে 5p3। ঠিক আছে, অর্থাৎ আমি যদি 3টা বস্তুকে
পাঁচটা ঘরে কয়ভাবে সাজাতে পারি, তিনটা ভিন্ন ভিন্ন বস্তুকে পাঁচটা ঘরে কিভাবে সাজাতে পারি সেটা শর্ত 5p3। আবার তিনটা ঘরের মধ্যে আমরা পাঁচটা ভিন্ন ভিন্ন জিনিসকে কিভাবে বসাইতে পারি সেটার দুইটা শর্ত হবে 5p3। ঠিক আছে, তো দুইটা ক্ষেত্রে সেম, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে ইঞ্জিনিয়ার ওয়ার্ডের মধ্যে ফাঁকা ঘরের সংখ্যা হইতেছে আমাদের কত, টোটাল 9টা। এবং এই 9টা ঘরের মধ্যে আসলে আমাদের আমাদের এই যে স্বরবর্ণগুলা সেগুলা বসতে পারবে। স্বরবর্ণগুলো যদি এই ফাঁকা ঘরগুলোর মধ্যে বসে তাহলে কি আমাদের একমাত্র যে শর্তটা সেটা ফুলফিল হবে। ঠিক আছে, যে স্বরবর্ণগুলো কখনো পাশাপাশি থাকবে না, কারণ এটার পাশে এই ই থাকবে, মানে এটার পাশে একটা হয়তো বা জি থাকবে, এটার পাশে হয়তো বা তোমার ই আসলে অন্য, মানে জাস্ট ওইভাবে আর কি বিন্যাসটা হবে, এবং পাশাপাশি অবশ্যই কখনোই আমাদের স্বরবর্ণগুলো বসবে না। তো সেই ক্ষেত্রে আমার যে বিন্যাস সংখ্যাটা হবে সেটা হবে এই যে ফাঁকা ঘরগুলোর মধ্যে আমার চারটা স্বরবর্ণ আছে, ট্রিপলি আর আই। ঠিক আছে, এই চারটা সংখ্যা আমরা কিভাবে বসাইতে পারবো, চারটা সংখ্যাকে আমরা ফাঁকা ঘর আছে আমাদের 9টা, তাহলে আমাদের 9। আচ্ছা দেখো, ফাঁকা ঘর আছে আমাদের 9টা, এবং এটার মধ্যে যদি আমরা বসাই তাহলে আমরা 9p3 উপায়ে বসাতে পারবো। ঠিক আছে, আচ্ছা না সরি 9p4 উপায়ে বসাতে পারবো, এবং এটা তো বসাতে পারলাম। ঠিক আছে, এখন একটা যেটা কাজ করতে পারবো সেটা হইতেছে আমাদের, দেখো এখানে ই এর মধ্যে আবার মানে আমাদের রিপিটেশন আছে। ঠিক আছে, এটা কিন্তু ভিন্ন অভিন্ন সংখ্যা। ঠিক আছে, তো অভিন্ন সংখ্যা যদি রিপিটেশন থাকে তাহলে আমরা জানি অভিন্ন সংখ্যা রিপিটেশনকে ভাগ দিতে। ঠিক আছে, আর এখানে বাকি যে সংখ্যাগুলো থাকবে অর্থাৎ 1 2 3 4, এই চারটা সংখ্যা চারটা স্থানে তোমার যেভাবে বসতে পারে সেটার ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, যেহেতু এন আছে এখানে দুইটা, তাহলে দুইটা ফ্যাক্টর। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের এই ম্যাথটা করতে হবে। আচ্ছা তাহলে চলো, এটা গেল। আচ্ছা, এখন যদি মনে করো কোনো কিছুর অবস্থান পরিবর্তন না করে কথাটা বলে, তাহলে সেই কথাটার অর্থ আসলে কি হবে। বলছে আমার কাছে এমন একটা শর্ত যে কোনো কিছুর অবস্থান পরিবর্তন করতে পারবে না। ঠিক আছে, কোনো কিছুর অবস্থান পরিবর্তন করতে পারবে না, এই টাইপের ম্যাথগুলো আসলে কি হবে। ঠিক আছে, অবস্থান পরিবর্তন করবে না, অবস্থান পরিবর্তন করবে না। আচ্ছা, এটা মানে কি, ধরুন আমাদের কাছে একটা ওয়ার্ড আছে ম্যাথমেটিক্স। ঠিক আছে, ম্যাথমেটিক্স। এখন এইটাকে আসলে আমরা সাজাতে পারবো যেভাবে শিখছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, বা 11টা শব্দ আছে, 11টা ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এম এর জন্য 2 ফ্যাক্টরিয়াল ভাগ দেব, টি এর জন্য 2 ফ্যাক্টরিয়াল ভাগ দেব, এবং আমাদের এ এর জন্য 2 ফ্যাক্টরিয়াল ভাগ দিলে আমরা টোটাল যে বিন্যাস সংখ্যা সেটা পাবো। এখন আমাদের যদি শর্তে বলে যে এই ম্যাথমেটিক্স শব্দটাকে কতভাবে সাজানো বা বিন্যাস করা যাবে যেখানে প্রথম শব্দে এম এবং দ্বিতীয় শব্দে এম বসবে, যদি এই কথাটা বলে দেওয়া থাকে যে প্রথম শব্দ এবং শেষ শব্দ এম দ্বারা, প্রথম শব্দ এম দ্বারা শুরু হবে এবং শেষ শব্দ এম দ্বারা শেষ হবে, এই কথাটা যদি বলে, এই কথাটা বলার মানে অর্থ হইতেছে যে এই দুটা সংখ্যাকে অর্থাৎ এই দুটা ওয়ার্ডকে ওই অবস্থানেই ফিক্স করে দেওয়া। ঠিক আছে, ওইটা নিয়ে আর জাস্ট কাজ করা যাবে না, বাকি যেসব ওয়ার্ড থাকবে তাদের মধ্যে বিন্যাস সংখ্যাটা করতে হবে। তাহলে বাকি এখানে শব্দ কয়টা থাকবে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা শব্দ থাকবে। তো 9টা শব্দের মধ্যে যদি আমি এই দুটো এম কাটা দেই তাহলে এই 9টা শব্দকে আমরা কয়ভাবে সাজাতে পারবো, এই 9টা শব্দকে আমরা টোটাল 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখানে যতগুলো আমাদের রিপিটেশন সংখ্যা আছে অর্থাৎ এ আছে আমাদের 2টা, তাহলে সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। আবার টি আছে এখানে 2টা, তাহলে টি দ্বারা, অর্থাৎ টি এর এই যে সংখ্যাটা দ্য 2, এই 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা আমরা ভাগ করব। তাহলে কি পাবো আমরা, এই যে এই ম্যাথমেটিক্স শব্দটা, এই ম্যাথমেটিক্স শব্দের প্রথম এবং শেষে এম রেখে আমরা টোটাল কয়টা বিন্যাস পাবো সেই শর্তটা আমরা এটার মাধ্যমে পাই যাবো। ঠিক আছে, তো এটা ছিল আমাদের অবস্থান পরিবর্তন না করে বিন্যাস সংখ্যা নির্ণয়। তো এই শর্তের মাধ্যমে আমরা আমাদের আরো কয়েকটা ম্যাথ করতে পারবো। তোমরা এই কয়েকটা আরো টপিক যদি চুজ করো, যে এখানে কারেজ আছে COURAG, এখানে যদি আমাদের বলা থাকে এখানে এই মানে এই শব্দটার কতগুলা বিন্যাস সম্ভব,
প্রথমে সি এবং শেষে ই রেখে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সিটাকে এবং ইটাকে ওদের স্থানে জাস্ট বন্ধ করে দিতে হবে এবং ওদের নিয়ে কোনো ক্যালকুলেশন করা যাবে না। বাকি যে শব্দগুলো থাকবে অর্থাৎ 1 2 3 4 5 তাদের নিয়ে কাজ করতে হবে। তারা যে কয়টা সংখ্যা উপায় আমাদের মানে তারা যে কয়টা উপায় মানে তোমার বিন্যাস করতে পারে সেই কয়টা সংখ্যার ফ্যাক্টরিয়াল সংখ্যা অর্থাৎ 5 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা এই কারেন্ট শব্দটাকে টোটাল 5 ফ্যাক্টরিয়াল ভাবে বিন্যাস করতে পারবো, সি কে প্রথমে রেখে এবং ই কে শেষে রেখে। ঠিক আছে, তো এটা ছিল এটা বেসিক। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লাস্ট একটা জিনিস দেখব, সেটা হইতেছে দেখো এখানে মনে করো আমাদের আরেকটা জিনিস বলা আছে, ক্রম পরিবর্তন না করে। ঠিক আছে, ক্রম পরিবর্তন না করে কথাটা আসলে অর্থ কি? ক্রম পরিবর্তন না করে এই কথাটার অর্থ কি দ্বারা আসবে? দেখো, এখন আমি যদি এই কথাটার মধ্যে যদি বলি, দেখো ম্যাথমেটিক্সই বলি, ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স শব্দটাকে আমরা টোটাল কয়ভাবে বিন্যাস করতে পারবো, যেখানে স্বরবর্ণগুলা তাদের ক্রমগুলো হচ্ছে পরিবর্তন করতে পারবে না। ঠিক আছে, স্বরবর্ণের যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা পরিবর্তন করবে না। তো সেই ক্ষেত্রে আমাদের স্বরবর্ণগুলোকে এক জাতীয় শব্দ হিসেবে ধরতে হবে। ঠিক আছে, এক জাতীয় শব্দ হিসেবে ধরতে হলে আমরা বলতে বুঝেছি এ যা হবে ইও তা হবে, এও তা হবে, আয়ও তা হবে। ঠিক আছে, এই সবগুলোকে এক জাতীয় ধইরা আমাদের জাস্ট বিন্যাসটা করে দিতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের বিন্যাসটা যেভাবে হয়, আগে যেভাবে আমরা শর্তগুলো দেখেছি ওই শর্তটা জাস্ট অ্যাপ্লাই করলে আমাদের ক্রম পরিবর্তন না করে শর্তের মাধ্যমে আমরা এই ম্যাথমেটিক্স শব্দটার বিন্যাসটা পাই। ঠিক আছে, তো আজকে ক্লাসে এই পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।